জানি দীর্ঘ 15 বছর পর আমি আবার ফিরে এলাম আমার এই একান্ত নিজের পৃথিবীটাতে। আমার পৃথিবী, সে চুল সুরকি স্যাঁতস্যাঁতে দেওয়াল, সে ভিজে ভিজে সোনা গন্ধ, এই তো আমার পৃথিবী। আমার পৃথিবী, আমার সমস্ত কবিতার আতুর ঘর। না, আমি কোনো কবিতা দিব, ওই ছেলেবেলায় একটু একটু এরকম কবিতা সবাই লেখে, কিন্তু আজ আমার সমস্ত কবিতার পাণ্ডুলিপি কেমন প্রাপ্ত বাতিল। দেখুন কেন তাদের জমেছে ঝোল, কলেজ বুঝতে পারছেন, আমার পৃথিবী মানে আমার এই চিড়ে কোঠার ঘরটা, আমার আপন পরিসর। কি ভাবছেন, আমার এই পৃথিবীটায় আজ 15টা বছর পর আমি হঠাৎ কেন, তাই না? আসলে কি জানেন তো, মানুষের একান্ত নিজের জিনিসগুলো না সুখের সময় তাদের গুরুত্ব হারাতে হারাতে ঠিক ঠিক এইভাবে অনাদরে উপেক্ষিত হয়। আর যখন মানুষ একা হয়ে পড়ে, একেবারে একা, নিজের নিঃশ্বাস শোনার জন্য থাকে না কোনো কান,
চোখের জল মোছানোর জন্য থাকে না কোনো হাত অথবা মাথা রাখার জন্য কোনো কাঁধ। ঠিক ঠিক তখনই সেই একান্ত নিজের জিনিসের গুরুত্ব বোঝা যায়। ঠিক যেমন আমার দীর্ঘ 15 বছরের উপেক্ষিত আমার একান্ত আপন ছিলে কোঠার ঘর। এই 15টা বছর কতটা উপেক্ষা, কতটা অনাদর হয়েছে আমার এই 10 বাই 10 ফুটের ঘরটা। বাড়িতে নানান অনুষ্ঠানে সারাটা বাড়ি সারানো হতো নিয়ম করে, নির্দিষ্ট সময় অন্তরে। অথচ আমার এই ঘরটার দিকে আর নজরই পড়ে না পারে। বর্ষাকালে ছাদ থেকে পড়া জল কেন যেন ধুয়ে দিয়েছে আমার অপক্ষ হাতের কবিতার অক্ষরগুলো। কিন্তু কবিতার অক্ষর নষ্ট হলেও কবিতা কি আর নষ্ট হয়? এই তো এই ঘরটায় ঢুকতেই আমার দিব্যি মনে পড়ে যাচ্ছে আমার অপরিণত বয়সের লেখা কত কবিতা। জানেন তো এই ছাদ বারান্দাটায় একটা একটা গোলাপের চারা রেখেছিলাম। কি আশ্চর্য, হাজার যত্ন করা সত্ত্বেও ওই চারাটা একটাও ফুল ফুটলো না। ব্যাস, আমিও অভিমানী ওই চারাটায় জল দেওয়াই বন্ধ করে দিই। তারপর অপেক্ষা, অযত্ন, অনাদরে ক্রমশই নুয়ে পড়ে গাছটা। আমিও সেটার দিকে ফিরেই তাকাতাম না। এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎই একদিন মেঘ করে বৃষ্টি এলো। কি বৃষ্টি! আমিও আমার অপক্ষ হাতে লিখে ফেললাম আমার প্রথম কবিতা। আর আপন খেয়ালে কেমন যেন সুরও দিয়ে ফেললাম। এই ঘরটায় ঢুকতেই না আমার কেমন মাথায় খেলে যাচ্ছে সেই গানের কথা, সেই গানের সুর।
সে তো এভাবেই থেকে যায় মননে, হৃদয়, স্মৃতিতে। কে তুমি? আমি আমি কবিতা। কবিতা? হ্যাঁ গো, সেই 15 বছর আগে ঘরেই তুমি আমার ফেলে চলে গেছো। সেই থেকে এখানেই রয়ে গেছি। তোমার প্রিয় এই মুক্ত ছেলে কোথায়? এই ঘরে? কিন্তু এ তো আমার ঘর। এখানে তো আমি ছাড়া আর কেউ। হাসছো কেন? কোথায় যাচ্ছ? কবিতা? 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 দাঁড়া, আসছি। কিছু বলবি? না, তাহলে তুই সিদ্ধান্তটা নিয়েই ফেলে দিবি। একবার ভেবে দেখতে পারতিস। যে অঙ্কের উত্তরটাই শূন্য, সেই অঙ্কটা তুই যেভাবেই কষিস আর যতবারই কষিস, উত্তরটা তো সেই শূন্যই থাকে, তাই না? কি আর বলি, যা ভালো বুঝেছিস, কিন্তু এই বাড়িতে এই ঘরটা ছাড়া তো আর জায়গা নেই, জানি তো। সেই নিয়ে ভাবিস না, আমার এই ঘরটাতে থাকতে দিলেই চলবে। আমি তো একা মানুষ, যেভাবেই হোক মানিয়ে নেব। তাছাড়া তোরা তো এই ঘরটা তেমন ব্যবহারও করিস না। হ্যাঁ, তো বিয়ের পরে ঘরটা তেমন আসার প্রয়োজন হয় না। কত নোংরা ধুলো জমিতে চারপাশে। 15 বছরের ধুলোর পরিস্তর। বাড়ির অপ্রয়োজনীয় জিনিসের স্টোর রুম হয়ে রয়ে গিয়েছে এই ঘরটা। অপ্রয়োজনীয়? সত্যি তাই, অপ্রয়োজনীয় জিনিসের স্টোর। আমিও তো এখন তেমনই অপ্রয়োজনীয়। এই ঘরটা না হয় আমার জন্যই বরাদ্দ থাক। সেসব কি বলছিস দিদি? খুবই অপ্রয়োজনীয় হবে কেন? কিন্তু বুঝতে তো পারছিস, ছোট বাড়ি, দুটো মাত্র ঘর, একটাই আমি আর মিঞ্জুরি, অন্যটাই মিলি। আর মিলিটাও তো বড় হচ্ছে, ওরও তো একটা নিজস্ব ঘর দরকার নাকি? তাছাড়া নিচের ঘরটা আমার ব্যবসার জন্য। না ভাই, এই ঘরে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। সে মুখে তুই যাই বল, আমি বুঝি এই নোংরা ড্যাম ঘরে যাকে এসে যখন পড়েছিস ভালো করে পরিষ্কার করে নিস। জানি 15 বছরের ধুলোটা একদিনে ঝেড়ে ফেলাটা কষ্টকর। ছেড়ে ফেলতে হলে সেটা একদিনেই ছেড়ে ফেলতে হয় রে ভাই। 15 বছরের সম্পর্কটা যখন একদিনেই ছেড়ে ফেলতে পেরেছি, তখন 15 বছরের তুলো কি আর এমন ব্যাপার? লেখাপড়াটা কি পাকাপাকি হয়ে গেছে? হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সের পিটিশনটা আজই ফাইল করে এলাম। 6 মাস পরে ওরা ডেট দিয়েছে। ওনাকে আরো একবার কষ্ট করে আসতে হবে স্টেজ থেকে। এরপর কি করবি? কিছু ভেবেছিস? না, এখনো সেরকম কিছু। আমেরিকার চাকরিটা ছেড়ে তুই দুম করে চলে এরপর তো চলবে কিভাবে? সেটা নিয়ে ভাবিস না, তোর ঘাড়ে বসে আমি খাবো না। এসব কি বলছিস দিদি? আমি কি তাই বললাম? না, তা বলিসনি, তবে তোর কনসার্নটা আমি বুঝতে পারছি। আমেরিকায় চাকরি করে যে কত টাকা জমিয়েছি তাই দিয়ে সারাটা জীবন না একটা কাজের বন্দোবস্ত করা অব্দি আমি চালিয়ে দেবো। তোর বোঝাও নাই, চিন্তা নেই। তুই কিন্তু আমার ভুল বুঝিস। ভুল? হ্যাঁ, ভুল। না রে ভাই, আমি আর তোর সেই পুরনো দিদিটা নিয়ে যাকে তুই ছেলেবেলায় পড়ালেখা দিদি বলে ঠেকাতিস, 15টা বছর হয়ে গেছে তবে বিয়ে।
সেই পড়ালেখা দিদিটা এখন মিসেস পত্র লেখা আমি তো এখন শুধুই পত্র লেখা, কোনো পদবি নেই, সংসার নেই, কিচ্ছু নেই। কেন? এটা কি তোর বাড়ি নয়? তোর সংসার নয়? বাড়ি, হ্যাঁ সংসার হ্যাঁ। না রে ভাই, এই ছেলেটার ঘরটা ছাড়া না আর কোনো কিছুই আমার নিজের নয়। জানি সদ্য 15 বছরের একটা সম্পর্ক নিজের হাতে মিটিয়ে আসার পর তোর অভিমান হওয়াটাই স্বাভাবিক। বরাবরই তুই বড়ই আবেগপ্রবণ, বড়ই অভিমানী। কি যে তোর অ্যাটাচমেন্ট এই চিলেকোঠার ঘরের সাথে বুঝি না। কাকে যে কথাটা বলবো বলে এসেছিলাম, জানি এই সময় কথাটা হয়তো বলাটা উচিত হবে না, কিন্তু একটা ডিসিশন তো নিতে হবে। বল না কিন্তু। দেখ, এবার শরীর বলতে তুই আর এতদিন তুই ছিলিস না। বাড়িতে একটা মেনটেন্যান্সের খরচা আছে। তাছাড়া এই বাড়িটার অবস্থা দেখ, নোনা ধরা দেওয়াল, ড্যাম ঘর, পরিষ্কার বসে যাচ্ছে। ওদিকে দেখ, ছাদ থেকে বর্ষায় জল পড়ে একা রোজগারে তো আর। তাছাড়া তুই তো জানিস না, আমার ব্যবসা অনেক টাকা লোকসান হয়ে গেছে, জড়াসুদে ধার নিয়েছি। তাই আমি আর অঞ্জলি বলে তার একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, এই বাড়িটা বেচে দেবো। বেচে দিবি? পুরোনো বাড়ি হিসেবে এই বাড়ির যা দাম পাচ্ছি তা এক কথায় অকল্প নেই। আমাদের বেচা টাকা কি জিনিস তো? বেচা টাকা? ওই বাড়ি ঘরটার বেচাটা করছো কি? সে পুরো তো এখন এবার বিরাট জমি দালাল। সেই একজন বায়ার ঠিক করেছে কালকে মিটিং ফিক্স। আসলে তুই আজ আসবি, তাই আজকের দিনটা বাদ দিয়ে কালকে মিটিং ফিক্স করেছে। জানি এই সময় কথাটা বলাটা হয়তো উচিত হবে না, কিন্তু কি আর করা না যাবে? না, এই বাড়ি বেচায় আমার কোনো সাই নেই। কত স্মৃতি জমে আছে এই বাড়িটায়, এই ঘরটায়, সেটা বেচে দিতে ভাই? শুধু স্মৃতি ধরে আপনি থাকলে তো আর পেট ভরে না রে দিদি। তাছাড়া আমি অ্যাডভান্স নিয়ে ফেলেছি, কারণ সার্চিং ঠিকঠাক থাকলে এগ্রিমেন্ট সাইন হবে। তাই যাই সিদ্ধান্ত নিস ভেবে চিন্তে। না না, তুই কোনো চিন্তা ভাবনা করিস না। এই বাড়ি বিক্রি করে যা পাবো তা আমরা দুই ভাই বোন মিলে ভাগ করে নেবো। তুই খালি এগ্রিমেন্টে সই করে দিস, ব্যাস। ও, সবই যখন ঠিক করেই ফেলেছিস, তখন আর আমার মত নিয়ে কি করবি? না, তোরও তো একটা মত আছে নাকি? তখন তুই আমার বড় দিদি। তাছাড়া এই বাড়িতে তোরও তো একটা শর্ত আছে। আমার মতটা তো আমি জানালাম, এই বাড়ি বেচায় আমার সাই নেই। ঘুম করে কোনো সিদ্ধান্ত নিস না, মনে তো রেডি। আর সারাটা দিন আছে, বস, চিন্তা ভাবনা কর, তারপর না সিদ্ধান্ত নিস। তবে একটা কথা, পুরোনো বাড়ি হিসেবে এই বাড়ির যা দাম পাচ্ছি, এই প্রস্তাব যদি হাতছাড়া করি তাহলে কিন্তু এই দাম কেউ দেবে না। আমি মার্কেট সার্ভে করিয়েছি, তাই যাই সিদ্ধান্ত নিস ভেবে চিন্তা সিদ্ধান্ত নিস। তাছাড়া তাছাড়া আমার ব্যবসার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে রে। এই বাড়িটাই আমার শেষ ভরসা। এই বাড়িটা যদি বিক্রি করতে না পারি তাহলে আমার বউ মেয়ে পথে বসতে হবে। তাই যাই সিদ্ধান্ত নিস ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। চলি।
সেই যে সেই ছেলেটি কি নাম বলতো? নাম মনে পড়ছে না। মিথ্যে কথা বলছো তুমি কত? তোমার সব মনে আছে। একটু আগেই তো তুমি গোলাপের চারাটার কথা বলছো। হ্যাঁ বললাম তো। কে দিয়েছিল তোমাকে সেই চারাটা? কি হলো? চুপ করে রইলে? বলো, কে দিয়েছিল তোমাকে সেই গোলাপের চারাটা? আরে বলো কত, বলো। সাগর। এই তো মনে পড়েছে। সেদিন ছিল তোমার জন্ম। তখন বোধহয় আমার বয়স 17, তাই না? একদম ঠিক। এমনিতে তো এ বাড়িতে সেভাবে আমার জন্মদিন পালন করাই হয়নি কখনো। কারণ জাঁকজমক করে জন্মদিন পালন কোনোদিন তোমার পছন্দই ছিল না। হ্যাঁ, আমি চাইতাম আমার জন্মদিন পালন করা হোক একেবারে নিজস্ব কারোর সাথে নিজস্ব কায়দায় তোমার এই সুখের স্বর্গে এই চিলে ওঠা। আর জন্মদিনটা জাঁকজমক করে পালন করলে দিনটা কেমন তাই ঘুরতে পারে। তুমিও যাবো? কি যে ভাবো, নিজেই যাবো। একমাত্র ওই সাগরকেই অধিকার দিয়েছিলেন আমার জন্মদিন পালনের। মনে আছে সেদিন কি মুষলধারে বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টির সেই স্নাততায় যেন সিক্ত হয়ে গিয়েছিল আমার শরীর মন। সেও এক পাগল। সোজা হাজির হলো একটা গোলাপের চারা। বরাবরের মতোই সে পড়েছিল তার প্রিয় নীল শার্ট, জলে ভিজে একেবারে চুপচুপে। সাগরের নীল জল আর বৃষ্টির ধারা যেন মিলে মিশে একাকার। শুভ জন্মদিন পত্র। এই বৃষ্টিতে এভাবে ভিজে কাদা লাগে তো দেখছি। সেখানে কেউ আসে? ও কিছু আর তাছাড়া এগুলো ছাদে দাঁড়িয়ে একা একা কিছু রাতবেলা ভিজতে তো বেশ ভালো লাগে। ভালোই লাগে আমার। বৃষ্টি আসুক মুষলধারে, দরকার নেই থামার। আর তাহলে এই নাও তোমার জন্মদিনে তোমার শরীরের দেওয়া কথা। এটা আবার কি? দেখতেই তো পাচ্ছ যারা গাছ চারা গাছ তো বুঝলাম। তা কোন ফুলের চারা শুনি? এখন তো ফুলকপি দেখছি। কি অদ্ভুত তাই না? লোকেরা বয়সকে জন্মদিনে হার দেয়, কেক দেয়, আংটি দেয়, নিজের পক্ষে একটা গোলাপ। আর সে কিনা দিল গোলাপের চা। আর তাকে ছিল না একটাও। আর সেই ফুলহীন চারাটা সে আমার হাতে দিয়ে বলল, গোলাপ উপহার দিতে গেলে সেটা যারা কাছ থেকে ছিল তবেই দিতে হয়। তাতে গোলাপের কষ্ট লাগে যে, তাই তো গোলাপ এবার অনুভব দিই যতটা সুন্দর সুরভিত থাকে কিছুদিন পর সে হারায় তার সেই সৌন্দর্য। তখন অনাদরে অবহেলায় সেই বাসি শুকনো গোলাপে স্থান হারাবে রাষ্ট্র। কিন্তু আমরাও তো ভাগ্য রাষ্ট্রকে ফেলে দেওয়ার জন্য নয়, তাকে যতদিন আনন্দের সাথে তবেই তা করতে দাও। আর যদি যত্নে লালনের পরে ওই চারা গাছে খুবই না আসে? তাহলে বুঝবো আমার ভালোবাসা হাত আছে। তোমার এই ভাবনাগুলো কি যেন কবিতার মতো। তোমার এই ভাবনার সাগরে আমি যে ক্রমেই ডুবে যাই সাগর। তোমার অনন্তে হাসিতে সেই দিন সেই বৃষ্টি স্নাততায় তুমি জন্ম দিলে আমায়। সাজালে সুরের অলঙ্কারে তোমার এই কবিতা কি অবলীলায় হয়ে উঠল গান। আমাদের সব স্নাততার নাম বৃষ্টি, আমাদের সব বৃষ্টির নাম অভিসার। অভিসার মানে চুম্বন করা কিস্তি। বৃষ্টি, এবার বল তুই আজ হবি কার? আমাদের সব স্নাততার নাম বৃষ্টি,
আমাদের সব বৃষ্টির নাম অভিশাপ, অভিশাপ মানে চুম্বন ধরা বৃষ্টি, বৃষ্টিতে বাদল তুই আজ কবিতা। লা 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 লা। আমাদের সব আবেগের নাম কাব্য, আমাদের সব কাব্যের নাম কনসার্ট, কনসার্ট মানে নদীমৎসব নাট্য, পড়ে যায় জলে ভেজা দিনরাত। লা 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 লা। আমাদের সব আদরের রং গাঢ় নীল, বৃষ্টি ভিজছে শহরের যত কালভার্ট, বৃষ্টি ভিজেও ভিজতে আসলে পারিনি, ভাসি সেই লাজ রঙে ভেজা নিশান। লা 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 লা। আজ আমার মনের ভেতরটা কেমন তোলপাড় করছে জানো? সাগরের নীলে ক্রমশই ডুবে যাচ্ছে আমার সমস্ত দাম্পত্যতা। আর তাই বুঝি তুমি জন্ম দিলে আমার? হ্যাঁ, সাগরের সেই গভীর নীলে ডুব দিতে দিতে বৃষ্টির নিঃশ্বাসতায় ভিজতে ভিজতে জন্ম নিলে তুমি আমার কবিতা। আর তুমি তাকে দিলে সুর, আমি হয়ে উঠলাম গান। হ্যাঁ, তোমার জন্ম হলো আমার এই 17তম জন্মদিন। তার মানে আমাদের জন্মদিনটা হয়ে কি মজা, তাই না? মজার তো, একেবারে অপক্ষ হাতে সাজিয়েছি তোমার গভীর মনের সমস্ত আবেগ। আচ্ছা কবিতা, তুমি আমার ছেড়ে তোমাদের চলে যাবে না তো? সেটা সেটা কি করে বলি বলো? আদবে যে আমি বড় অভিমানী। আমার জন্ম যে তোমার মনের গহনে। যতদিন তোমার মনে থাকবে স্নাততা, যতদিন তোমার মনে থাকবে ভালোবাসার মুখ, আবেগের তরঙ্গ, ততদিন আমি থাকবো তোমার মনের ভেতর। কিন্তু কিন্তু পদ্ম, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনো না, এ হতেই পারে না। দেখো তুমি, কখনো না। কিন্তু আমাকে ছেড়ে, এই ছেলেটা ছেড়ে তুমি সোজা চলে গেলে একটা। তুমিও তো যেতে পারতে আমার সঙ্গে, কিন্তু না, তোমারও তো সেই এক বউ। চিড়ে কোঠার ঘরে এই বস্তা পচা পাণ্ডুলিপি ছেড়ে কাটিয়ে দিলে টানা 15 বছর। আর সাগরকে খুলে উনাকে বিয়ে করে তুমি সোজা আমেরিকায় পাঠাবে। হ্যাঁ, সাগরের সেই স্মৃতিগুলো এই চিড়ে কোঠার ঘরে তেমন গোপন রয়ে গেল। আমি, সাগর, আমার চিড়ে কোঠার ঘর আর আমার কবিতাই শুধু জাত সেসব কথা। কি জানি কেন সাহস করে বাড়িতে কিছু জানাতেই পারলাম না। মনের মাঝে মরে মরে কথা, সর্বন্ধরা মেঘের সরে ভাবে, বৃষ্টি মতো শব্দ নীরবতা, বৃষ্টি ভেজাবে পথ ভাবে। আমার মনের সেই গোপন কথাগুলো যেন কুমড়েই মরে গেল আমার এই গুপ্ত চিড়ে কোঠায়। এদিকে কলেজ পাশ করতেই বাড়িতে বিয়ের জন্য উঠে পড়ে লাগলো সবাই। দেওয়া হলো খবরের কাগজে বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপন দেখি কুনালের বাড়ি থেকে প্রস্তাব আসে। উচ্চ বংশ, সচ্ছল ঘর, ছেলে ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি। কোন বাবা পাই না এমন ছেলের ঘরে মেয়ে বিয়ে দিতে চাইবে বলো? মেয়েরা তো আমাদের সমাজে চিরটাকাল দামের বস্তু হয়েই রয়ে গেল। একে একে মা,
একটু আগে আমি আমার বাড়ি বিক্রির ব্যাপারে অসম্মতি জানালাম। কোনো লাভ হলো? অসম্মতি থাকলে বাড়ি বিক্রির পত্রে সই করবে। কিন্তু প্রশ্নটা যে আগে টাকা নিয়ে গেছে, কালকে সব সই সাবু। বাহ, রসুনের কথা ভেবে নিজের অসম্মতি থাকা সত্ত্বেও বাড়ি বিক্রির পত্রে তুমি সই করবে, অথচ সাগরের কথা ভেবে তাদের সাথে বিয়েতে নিজের আপত্তি জানাতে পারলেন। কাল আমি চুক্তিপত্রে সই না করলে প্রশ্নটা যে পথে বসবে। শুনলেই তো অনেকগুলো টাকা চড়া সুদে ধার করেছে আমার ভাইটা। আর আমায় বিয়ে না করতে পেরে এখন নিশ্চয়ই এখন অন্য কারোর সঙ্গে। তুমি কি করে জানলে? জানি না, তবে ও নিশ্চয়ই এখন অন্য কারোর সঙ্গে সুখের সংসার করছে, জানো তো। অন্তত আমায় বিয়ে না করে ও তো আর ভেসে যায়নি। কিন্তু কাল যদি আমি চুক্তিপত্রে সইটা না করি, আমার ভাইয়ের সংসারটাই ভেসে যাবে। সংসার তো তোমারও ভেসে গেছে কত। কি পেলে বলো? 15টা বছর তো টানলে, জোর করে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই খুব বেশি দিন টিকিয়ে রাখা যায়। সেই হয়তো ঠিকই বলেছ তুমি। 15টা বছর ধরে আমি শুধু আপোষ করে গেলাম নিজের সাথে, কুণালের সাথে। প্রথম দিকে সব ঠিক ছিল, জানো। সংসারে দিল বিয়ের 2.5 বছর পর থেকে, যখন বারংবার চেষ্টা করে আমার এই বন্ধা জমিতে আমি ফলাতে পারলাম না কুণালের রবিত ফসল। বাজা জমিতে তো আর চাষ হয় না কবিতা, চাষ হয় না। মৈথুনে জন্মায়নি কোনো ধান, শীষে যদিও তার সম্ভাবনা হয়ে অযোধ্যার গুহা চিত্রের মতো শব্দবোধ ধরে পড়েছে যে তার মায়াবী মনের ভিতর। জীবন কাঠির স্পর্শে বাইফনের চোখেছে লাল দেখেছে স্বপ্ন। সেই মূর্তির কাছে আমার যাবতীয় শব্দ কবিতা। কে বলল তুমি বন্ধা? পরিচর্যায় আজও ফুটে ওঠে গোলাপের গুড়িতে নতুন চারা। সে কিনা বন্ধা। তুমি যে তার জননী পত্র, তুমি বন্ধা, এ বিশ্বাস করে না। এই অবধিও সব ঠিক ছিল, জানো। সবকিছু আমি মানিয়েও নিচ্ছিলাম। কিন্তু একদিন আমার অফিস টুরে বাইরে যাওয়ার কথা। কোনো একটা কারণে আমাদের ডিরেক্টরের শিডিউল চেঞ্জ হওয়ায় ট্যুরটা ক্যান্সেল হয়। বাড়ি ফিরে আসতে হয় আমার। আর বাড়ি ফিরে দেখি কুণাল তার অফিসের লেডি কলিগের সাথে যেখানে বিশ্বাসটাই ভুলে গেছে, সেখানে কি জানো, চাইলে তুমি না যে কাউকে ঠকাতে পারো, কিন্তু নিজেকে ঠকানোটা অনেক অনেক শক্ত। সত্যি আপোষ করতে করতে একদিন মানুষ মাথার বালিশ থেকে পায়ের পাপোশে পরিণত হয়। দেখো আমাকে, আসছে
রিকার গল্প? পিসি রিকাকে চেনে মা? উফ, রিকা রিকা রিকা, এই মেয়েটা যদি রিকাকে চেনা তোকে চিনলই না। বারে তুমি তো বলো পিসি রিকাকে তুমি রিকার গল্প শুনবো। ওরে বাবা, আমি রিকার গল্প শুনবো বলিনি, আমি বলেছি আমেরিকার গল্প শুনবো। আমেরিকা, সে যে এক মস্ত বড় দেশ, খুব বড় দেশ, আমাদের ইন্ডিয়ার চেয়েও বড়। হ্যাঁ মিত্র, আয়তনে আমাদের ভারতবর্ষের চেয়েও বড়। কিন্তু কি জানো, আমরা তো ভারতীয়, ভারতবর্ষই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ দেশ। ভারতের মতন এমন সুজলাম সুফলাম শস্য শ্যামলাম দেশ আর কটা আছে বলো তো? তা রিকা বোধহয় তোমার সবচেয়ে প্রিয় বন্ধু? হ্যাঁ, আমার বেস্টি। বেস্টি? এইটা এই কথাটা মানে আবার আমি বুঝলাম না। বুঝলে না, বেস্টি মানে বেস্ট ফ্রেন্ড। ও, তার মানে তো প্রিয় বন্ধু। তা মিলি, বাংলায় এত সুন্দর একটা শব্দ থাকতে খামোখা আমরা ইংরেজি শব্দ ব্যবহার করবো কেন বলো তো? এই না, তা তোমার জন্য প্রিয় বন্ধু। আমার জন্য থ্যাংক ইউ পিসি। পুতুল, আমেরিকার পুতুল। ছাড়ো তো মন্ত্রজি, এবার বরং তুমি একটু আমেরিকার গল্প শোনাও তো দেখি। আগে তো সোশ্যাল মিডিয়াতে তোমাদের আমেরিকার কিছু ছবি আসতো, এখন তো আর এসব। কি জানো অঞ্জলি, আমাদের সম্পর্কগুলো যত বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ছে না, ততটা উষ্ণতাগুলো হারিয়ে যাচ্ছে। যেমন তুমি সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ছবি খুঁজতে, কিন্তু এই 15টা বছরে ঠিক কতবার ফোন করে আমার খবর নিয়েছো বলো তো? আসলে মন্ত্রজি ওই হাতের সব কাজকর্ম সেরে আর সময়টা। সময়, ঠিক বলেছো অঞ্জলি, সময়। সময়টাই আসে। কি জানো অঞ্জলি, 24 ঘন্টার একটা দিন, 7টা দিনে একটা সপ্তাহ, 4 সপ্তাহে একটা মাস, আর 12টা মাসে একটা বছর। সময়ের হিসেবটা আমেরিকাতেও যা, ভারতবর্ষেও তাই। আসল কথাটা হলো ইচ্ছে। তোমার সব ইচ্ছেই হলো তোমার সময়ের নিয়ম। তাই ইচ্ছে দিয়ে তোমার সময়কে সময় যে নেই, আরে সময় যে নেই। কি বলবো? আরে হাঁপাচ্ছ কেন তুমি? আর হাতে এসব কি? ঝুল ঝাড়ু, ছাতা, বালতি, কি সব? এই মাত্র বেচা কাকার ফোন এসেছিল, বলছে মিস্টার এস.এন. মুখার্জি নিজে আসছেন কাল যাবতীয় শৈশব করাতে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই জানি। তাহলে এইসব? আমার কি মনে হয় জানো অঞ্জলি, হ্যাঁ, মিস্টার মুখার্জি নিশ্চয়ই পাগল, আর না হলে ওনার মাথা খারাপ। কেন? হঠাৎ কেন এই কথা তোমার মনে হচ্ছে? না হলে ভর সন্ধ্যেবেলায় কেউ বেচা কাকাকে ফোন করে বলে যে যাবতীয় শৈশব চিনে কোটা ঘরেই হবে। চিড়ে কোটার ঘরে সই, কিন্তু এই ধুলোবালির জঙ্গলে। তাই তো জঙ্গল সাফ করতে আমি নিজে এখানে, কারণ ওনার নির্দেশ ঘর যেন পরিষ্কার থাকে, কারণ নোংরা ঘর বাড়ি ওনার পছন্দ নয়। তা তুমি বেচা কাকাকে একটু বুঝিয়ে বললে না কেন যে আমাদের এই নিচের ঘরে শৈশব করতে হবে? ওখানটা তো বেশ পরিষ্কার। সে কি আর বলিনি, কিন্তু ওনার ওই একটাই কথা, বাড়ির যা দাম চাইবো তাই পাবো, কিন্তু শৈশব যেন চিড়ে কোটা ঘরেই হয়। কিন্তু কিন্তু এই 15 বছরের ধুলো কি 2-3 ঘন্টায় পরিষ্কার করা সম্ভব বলো? তাহলে মাম্মা পিসি একা একা থাকতে কিভাবে? তোমরা তখন জানতেই যে পিসি আসছে, এই ঘরটা তো আগেই পরিষ্কার করে রাখতে পারতে। তাতে 15 বছরের কাজ 2-3 ঘন্টায় করতে হতো না। মিলি, তোমাকে কতবার বলেছি যে বড়দের মাঝখানে কথা বলবে না? যাও, নিচে চলে যাও। যাও। কেন বলে শিক্ষা দিচ্ছ অঞ্জলি? ভেবে দেখো, ও কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি। সত্যি যা করে রেখেছো তোমরা এই ঘরটা, সমস্ত বাড়ি সারানো হলো, শুধু আমার এই ঘরটাই রয়ে গেল দ্বীপের মতো উপেক্ষিত। যাকে তাই মিস্টার এস.এন. মুখার্জি নাকি যেন বললি, উনি হঠাৎ চিড়ে কোটার ঘরে গেলে সই করতে চান, কিছু জানতে পারলি? ওনার নাকি গুরুদেবের আদেশ। হ্যাঁ? গুরুদেবের আদেশে চিড়ে কোটার ঘরে সই? এমন গুরুদেব বাবা বাপের জন্মে শুনি। যেমন গুরু তার তেমন শিষ্য, দুটোই
পাগল। যাই হোক, একবার যখন গুলো ধরে যাচ্ছে কিছু করার নেই, যতটা বাড়ি পরিষ্কার করে নি। এখন কি সব ঘর ঝাড় দিতে হবে নাকি? শুধু ঝাঁট কেন, চুলও ঝাড়তে হবে, হ্যাঁ? ঘরও মুছতে হবে, হ্যাঁ? কালকের মধ্যে ঝকঝকে তকতকে করে ফেলতে হবে। না। দেরি করার কাজ নেই। আমি এগুলো নিয়ে ঘর মুছে যাচ্ছি তো। নিয়ে নিয়ে সুগন্ধি স্প্রে ছড়ালে কি আর ঘরের আসল গন্ধটাকে ঢাকা যায় অঞ্জলি? এই ঘরটার দেওয়াল ঝোলা স্যাঁতস্যাঁতে গন্ধটা কত স্মৃতি জড়িয়ে আছে। আর সেই স্মৃতির পাতাগুলোকে বাস্তবের উদ্দাম ঝড়ে উড়িয়ে দেওয়ার জন্য দাসখত সই করতে হবে। দাসখত মানে কি পিসি? স্কুলে পড়া হলে আন্টি আমাদের নাকখত। কিন্তু দাসখত কি? এও এক ধরনের শাস্তি শোনা। এও শাস্তি? তা তোমাকে শাস্তি দিল পিসি? তুমি কি স্কুলের পড়া পারোনি? আমি যে তোমার মতন ভুলভাল নই দিদি। গরিবের নয়, বলতে হয় ভালো মেয়ে। তাই না পিসি? এই লক্ষ্মী মিলি, যাও নিচে পড়তে বসে যাও। সামনে তোমার এক্সাম না? এখানে কোনো কাজ নেই তোমার। যাও নিচে যাও। থাকি না মা একটুক্ষণ। আর পরীক্ষা, সে তো অনেক দিন। মিলি, তোমাকে তো বলছি তুমি নিচে যাও। যাও নিচে চলে যাও। আর শোনো, এটা নিয়ে যাও। কাজটা কি ঠিক করলে অঞ্জলি? আর একটুক্ষণ যদি মিলি এখানে থাকতো, ওর পড়াশোনার কি এমন কিছু ক্ষতি হয়ে যেত? ক্ষতি? না 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 না, ক্ষতি কিছু হবে না, ক্ষতি কিছু হবে না। এই স্যারটা বাড়িতে অফার করেছেন, তাতে কত টাকা প্রশ্নই আসে না।
বলছি স্যার, সার্চিং রিপোর্টটা সব ঠিক আছে তো? তা একরকম। আরে প্রশ্ন, সার্চিং রিপোর্ট ঠিক না থাকবে স্যার আজ যদি রেফারেন্স সই করতে, তাছাড়া সার্চিং আছে বা আছে বাটা কি? আমরা সবাই জানি, আমরা সবাই জানি তোমার বাবা পবিত্র না জমিটা কিনে কত কষ্ট করে তিলে তিলে এই বাড়িটা বানিয়েছিলেন। এটা আমরা সকলেই জানি। তাছাড়া তোমার বাবা ছিলেন আমাদের দাদা, কত একসঙ্গে ফুটবল খেলেছি। সেসব কি আর ওই সার্চিং রিপোর্টে থাকে মিস্টার ধারাবাদ? না, এসব গুরুত্বহীন তথ্য সার্চিং রিপোর্টে থাকে না। তবে হ্যাঁ, এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 58 নম্বর ধারায় প্রপার্টিটা কোথাও মর্গেজ হয়েছে কিনা, কিংবা ধরুন 105 নম্বর ধারায় কোথাও লিজ দেওয়া হয়েছে কিনা, কিংবা ধরুন 54 নম্বর ধারায় প্রপার্টি সংক্রান্ত কোন রকম বিক্রয় কামনা সই করা হয়েছে কিনা, কিংবা ধরুন 100 নম্বর ধারায় প্রপার্টিতে কোন রকম চার্জ ক্রিয়েট করা হয়েছে কিনা, কিংবা ধরুন Yes, sir, yes, sir. আমি তো কাজের কথাই বলছি স্যার। আমি ইন্ডেক্স 1, 2 সব কাজ করিয়ে নিয়েছি। এমনকি এডিএসআর, ডিএসআর, এআরএফ রাখি পুরো কমপ্লিট। আমার রিপোর্টটা আপনি আর সন্ধ্যেবেলায় পেয়ে যাবেন। তবে মোটামুটি হবে টাইটেল দিব। Original method? 10% okay. 10% okay. বাবু, এই 10% okay বলে কিছু হয়? এই মিস্টার ধারা, ইনিও কি ওনার ওই টাইটেল রিপোর্টে ওই 10% ক্লিয়ার সার্টিফিকেট দিতে পারবে? উনি বড়জন লিখবেন based on all available records and documents, conducting thorough searches in all the offices. It seems that the property is free from all encumbrances. অর্থাৎ কিনা উপলব্ধ নথি এবং দলিল দস্তাবেজের ভিত্তিতে আমার মনে হচ্ছে যে উক্ত সম্পত্তিটি মোটামুটি ভাবে দায় মুক্ত। ব্যাস, এই বলে উনি ওনার দায় থেকে মুক্ত হলেন। জিনিসটা দাঁড়ান আগে আপনি তো সবই না মিস্টার ধারা, আমি আপনার মতনই হাড় আপাত আলাদা পারবো। তবে ওই সামান্য ব্যবসা চালিয়ে যেটুকুনি মনে হচ্ছে ওই সার্চিং ব্যাপারটা না একটা মানসিক শান্তি দেওয়া। আসল ব্যাপারটা হলো লয়ালটি, ফেথ এন্ড ট্রাস্ট। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক। আর আমি যে জিনিসটা সব থেকে বেশি ঘৃণা করি সেটা হলো কথা দিয়ে কথা না রাখা, অথবা কথা রাখার জন্য কোনো রকম ঝুঁকি গ্রহণ না। বলছি কি, সরিষা মুদারাকে সামান্য একটু জল খাবার ম্যাডাম, আপনি তো বোধহয় এবারে প্রথম ওয়ারিশান, মানে প্রসূন বাবুর দিদি, তাই? হ্যাঁ, উনি তো কালকেই আমেরিকা থেকে এসেছে, তাই তো প্রসূন বাবু আজকে মিটিংটা ফিক্স করেছেন। ম্যাডাম, আপনি ড্রাফটটা পড়েছেন? হ্যাঁ, ওই পারচেজের জায়গাটা আমি ইচ্ছাকৃতভাবে প্ল্যান রেখেছিলাম। আসলে কোন কোম্পানি থেকে কিনবো সেটা আমি পরবর্তীকালে আমার সিনিয়রের সাথে আলোচনা করে ঠিক করেছি। কোন কোম্পানি মানে? প্রপার্টিটা আপনি কিনছেন? আরে উনি তো কিনছে, ওনার কি একটা কোম্পানি লাগে? আমি কিনছি বসবো, ওই নিয়ে আপনাকে ভাবতে হবে। ম্যাডাম বললেন না যে ড্রাফটটা ওই মিস্টার ধারা প্রশ্নকে পাঠিয়েছিল আপনি করেছেন? প্রশ্নবাবু, আপনি আপনার দিদিকে ওই ড্রাফটটা পাঠান। না, আমি করে নিয়েছি। দিদির এই বিষয়ে কোনো অভাব নেই, আমি করলেই হবে। মিথ্যে কথা কেন বলছিস ভাই? বাড়ি বিক্রির ব্যাপারে আমার অমত তো তোকে আমি আগেই জানিয়েছিলাম। নেহাত তোর পরিস্থিতির কথা ভেবেই আজ সইটা করতে বাধ্য হচ্ছি। দিদি, প্রশ্নবাবু, আমি যেটুকুনি বুঝলাম আপনি আপনার দিদিকে ড্রাফটটা পাঠালেন, মানে উনি জানেনই না আপনি কোন কাগজে সই করতে চাইছেন। এটা ধরা আপনার আইন এ ব্যাপারে কি বলেন? স্যার, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের 19 নম্বর ধারায় বলছে কোয়ারশন অর্থাৎ জবরদস্তি।
কিংবা ধরুন ফ্রড বা জালিয়াতি, কিংবা ধরুন মিসলিড প্রেজেন্টেশন বা উপস্থাপনার দ্বারা আদায়কৃত সম্মতি কখনোই বৈধ নয়। এই ধরনের সম্মতি আইনি চোখে সম্পূর্ণভাবে বাতিলযোগ্য। অর্থাৎ এইরূপ সম্মতি যার কাছ থেকে আদায় করা হয়েছে সে চাইলে পুরো চুক্তিটাই বাতিল করতে পারে। আমি তো ভাবতেই পারছি না প্রশ্নবোধক বিধিকে ড্রপটা শেয়ারই করে নিয়ে বাবু। না, আমি আগেই বলেছি কাউকে ঠকিয়ে কারোর সম্পত্তি আমি এইভাবে চিনতে পারি। এদের ক্যান্সেল এই যে সব কেটে গেল আমার 2% বলছি কি দিদি ভাই আমার অনেক সময় আছে, তুমি পড়ো, তুমি পড়ো। তাহলে অসুবিধা নেই, আইনের কাজ কথা নেই, আমরা কি বুঝি বলো? তুমি পড়ো, তুমি পড়ো। আমরা বসে আছি। কি বলেন স্যার? দেখো এই লুকোচুরি ব্যাপারটা না আমার একেবারেই পছন্দ না। মিস্টার মুখার্জি, আপনার মতন একজন সৎ ব্যবসায়ীকে দেখে ভালো লাগছে। আমি সেটা করবো, ড্রাফটের কোনো প্রয়োজন নেই। কিন্তু ম্যাডাম আপনি আরেকবার কোনো বলবেন। কিন্তু নয় মিস্টার মুখার্জি। আমার ভাই প্রসূন কিছুক্ষণ আগে আপনাদের সামনে মিথ্যা কথা বলেছিল যে বাড়ি বিক্রির ব্যাপারে আমার কোনো অভাব নেই, তাই আমি প্রতিবাদ করেছিলাম। আমার অভাব থাকা সত্ত্বেও আমি সেটা করবো, আর সেটা করবো আমার ভাই ইচ্ছে। ম্যাডাম আপনার ভেবে আপনি দেখতে পারেন। আমার ভাবা হয়ে গেছে মিস্টার মুখার্জি। বলছি কি স্যার সব ব্যাপার ঠিক হয়ে গেছে, আর ওরা যখন সই করতে উনি রাজি হয়ে গেছেন তখন ওনার যখন কোনো আপত্তি নেই তখন আমি পারি। অ্যাডভান্স তো আমি কিছুটা আগে করে দিয়েছি, এখন বাকি 50% দিয়ে যাচ্ছে, আর বাকিটা ওই রেজিস্ট্রিতে। আগে একসাথে ম্যাডাম আপনিও কি ওই আপনার ভাইয়ের মতন বানানে ও ব্যবহার করেন? আমার নামে কোনো চেক রাখবে না মিস্টার মুখার্জি। সে কি ম্যাডাম, আপনি সই না করলে তো এবারে বিক্রি হবে না। আরে বেচারা বুঝিয়ে বলুন। আমার 2% কেন নেই? ভয় নেই মিস্টার মুখার্জি, আমি সইটা করবো। আপনি আমার ভাগের চেকটা আমার ভাইকে দিয়ে দিন। আমিও শিওর না। বেশ, আপনার যখন তাই মত তাহলে দেখুন প্রশ্নবাবু, দেখুন যে দিদিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনি বাড়িটা বিক্রি করতে বাধ্য করলেন, সেটা ভাগটাও আপনার নামে দেখুন। তা প্রসূন বাবু আগে টাকা পেয়ে গেছেন, এবার সইটা সেরে ফেলুন। এই ধরুন, কারো পৌষ মাস কারো সর্বনাশ। না আপনি সইটা করুন। ঠিক আছে। ম্যাডাম ছোট্ট পরিসর
সেদিনও তোমায় বারণ করেছিলাম, তুমি শুনলে না। এবারও তোমায় বারণ করলো না, তুমি শোনো না। হ্যাঁ, তুমি নিজের হাতে এই ঘরটায় আমার জন্ম দিয়েছিলে। আজকে আমার ঢাকার পরিসংখ্য কেড়ে নিল। এই ঘরটা ছেড়ে দিলে যে আমিও মিশে যাবো ওই অনন্তে, অসীমে। তোমার থেকে যে না বিদায় নেওয়ার পালা বন্ধ। এইভাবে বলো না কবিতা, এইভাবে বলো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। এর আগেও আমাকে ছাড়াই তুমি টানা 15টা বছর আমেরিকায় কাটাতে পেরেছি। তখন অবশ্য এই ঘরটুকু ছিল তাই আমিও বেঁচেছিলাম। তোমাকে তো বলেছিলাম আমার সঙ্গে যেতে, তুমি তো গেলে না। সাইবেরিয়া শেখ খল্লুকে যদি কলকাতায় গিয়ে পোষ মানাতে যাও, সে কি বাঁচবে পত্র? আমি কবিতা, তোমার কবিতা, তোমার সৃষ্টি, এই ঘরের বাইরে সে কি বাঁচতে পারে? ওই পাণ্ডুলিপি দেওয়ালে স্যাঁতস্যাঁতে গন্ধ, ফুলগুলি থেকে ছড়িয়ে পড়া আলো, এসব ছেড়ে কোথায় যাবো আমি পত্র? আমি জানি না কবিতা, আমি সত্যি জানি না। তুমি নিজে কোথায় যাবে ভেবেছো? আমারও যে যাওয়ার কোনো জায়গাই নেই। দিদি, 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 এই দেখ দিদি, বাড়ি কেনার আনন্দে মিস্টার মুখার্জি আমাদের জন্য মিষ্টির প্যাকেট, মিলির জন্য ক্যাডবেরি আর তোর জন্য এই গিফটটা এনেছেন। তুমি বলেছে তোকে যেন এই গিফটটা দেওয়া হয়। আমার কি মনে আছে দিদি, মিস্টার মুখার্জি তোকে খুব পছন্দ হয়ে গেছে। আমার জন্য দেওয়া কি, আর তুই সেটা দিলি, ফেরত দিয়ে দিতে পারলি না? পাগল নাকি? ফেরত দিলে যদি বিলটা কেটে যায়? না না, রেজিস্ট্রি না পর্যন্ত যা বলবে তাই শুনতে হবে। আর তো যেন ভয় পাচ্ছিস কেন? খুলেই দেখ না, ফোন তো আর নেই। যাকে শোন, আমি একটু বেরোবো বুঝলি, আজকে আমার নতুন অফিস শিফট করবো তো, তাছাড়া মিডিয়া রঞ্জুলিকে নিয়ে নতুন ফ্ল্যাট দেখতে যাবো। আচ্ছা তারা আছে, চলি। ও ফিরে এসে শুনবো আমার দিদিকে কি এমন টিপ দিল মিস্টার মুখার্জি। ও বাবা, এটাও হয়ে গেছে, নিয়ে গেল রে। প্রিয় পত্র, এই প্রথম তোমায় পত্র লিখছি। যদিও তোমার সাথে আমার পরিচয়টা এই ফুলহীন গোলাপ চারাটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। আশা করি তোমার যত্নে এই চারাতেও গোলাপ ফুল ফুটবে। যখন
ফেলে চলে গেলে বিদেশে, মিস্টার কুনাল মিত্রকে বিয়ে করবে। তুমি না রাখলেও আমি কিন্তু তোমার সব খবর রেখেছি। আসলে আমার অনেক ক্লায়েন্ট থাকে আমেরিকা, তারাই এ ব্যাপারে আমায় নিঃস্বার্থ সাহায্য করেছে। আসলে তোমায় ছাড়া তো আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না, তাই আমার বিয়েটাও করা হয়নি। হ্যাঁ, বাড়ি থেকে অনেক চাপ এসেছিল ঠিকই, কিন্তু আমি সব ছেড়ে ব্যবসায় বাবার সামান্য ছোট ব্যবসাটাকে নিজের ঐকান্তিক প্রচেষ্টায় সৎভাবে এত বড় করে তুলি। হ্যাঁ বন্ধু, আমি তোমার সাগর, পুরো নাম সাগর নীল মুখার্জি। আমার পুরো নামটা তোমার ভাই বা বেচাবাবুকে জানাই না। হ্যাঁ, মিস্টার থানা জানেন, তবে ওনাকেও পুরো নামটা ডিসক্লোজ করতে বারণ করেছি, কারণ আমি দেখতে এসেছিলাম তুমি আমার সেই আগের চিহ্নপত্র আছো কিনা। দেখলাম তুমি আগের থেকেও আরো বেশি খাঁটি হয়েছ, যে বিনা স্বার্থে নির্দ্বিধায় নিজের সত্যটুকু নিজের ভাইয়ের জন্য ছেড়ে দিতে পারে। এমনকি তোমার সেই সম্বলটুকু, তোমার এই ছেলেটার ঘরটাকে যে অবলীলায় দান করে দিতে পারে, সে তো কোনো সাধারণ মানুষ নয় পত্র, সে তো দেবী। বেচা বাবাকে দিয়ে যখন বলালাম আমি এই চিলেকোটার ঘরটাতেই সই করব, তখন তো তোমার বোঝা উচিত ছিল। আরে না না, ওসব গুরুদেব টুরুদেব নিছক বানানো গল্প। আসলে আমি জানতাম তুমি এতদিন পর এ বাড়িতে ফিরছ। বেচাবাবুর কাছ থেকে খবর নিলাম অনাদরে অযত্নে রাখা এই চিলেকোটার ঘরটার কথা। আমি জানতাম আমি যদি ঘরটা রাতারাতি পরিষ্কার করার ব্যবস্থা না করি, তোমার এই গুণধর ভাই এই ঘরটা পরিষ্কারই হবে। এমনকি তোমার নিজের ফ্ল্যাটেও তুলবে, আর তোমাকে এই ধুলোবাড়ির মধ্যে সারাটা রাত কাটাতে হবে। ব্যবসায়ী মানুষ তো প্রথমবার কথা বলেই বলে দিতে পারি মানুষের মনের ভেতর কি চলছে। তোমার ভাইকে দেখেও যে ধারণাটা করেছিলাম সেটা মোটেই ভুল কিছু নয়। তোমার সাথেও সম্পর্কটা শুধু ওই রেজিস্ট্রি অব্দি, ব্যাস। তারপর ভুলেই যাবে যে তুমি ওর জন্য নিজের অংশটুকু ছেড়ে দিয়েছিলে। আমি তোমার ভাইয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, ওর ব্যবসাটা প্রথম থেকে ভালোই চলছিল, কিন্তু ওই লোভ, অতিরিক্ত লোভের জন্য সুরেশ টিবরিওয়াল নামে একজন ব্যবসায়ীর পাল্লায় পড়ে শেয়ারে টাকা লাগিয়ে আজ পুরো দেউলিয়া। তারপর সেই টিবরিওয়ালের থেকেই চোরার সুদে টাকা ধার করে কোনো মতে চালাচ্ছে। আর এদিকে টিবরিওয়াল ইতিমধ্যে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। আসলে টিবরিওয়ালের লোক ছিল এই বাড়িটার উপর, জলের তলে কিনতে চেয়েছিল বাড়িটা। আমি সেই খবর শুনে এবারের যা দাম তার থেকে বেশি দিয়ে বাড়িটা কেনার প্রস্তাব দিই। টিবরিওয়ালের কাছে গেলে এই সম্পত্তিতে একটা মাল্টি স্টোরেট হতো। তোমার বা আমার সেই চিলেকোটার ঘরের মূল্য টিবরিওয়ালা কি বলছে। তাই আমি ঠিক করি বাড়িটা আমি কিনব। এই বাড়ির উপর, এই ঘরের উপর যখন আমার কোনো অধিকারই রইল না, তখন আর তোমার সাগর বেঁচে থাকতে তোমার এই
চিরকুটের ঘরটা থেকে তোমার অধিকার চলে যাবে। তা কি হয় পুত্র, তা কি হয়? তাই আমি ঠিক করি বাড়িটা যেদিন রেজিস্ট্রি হবে সেদিন আরো একটা দলিল রেজিস্ট্রি হবে। এই বাড়ির দানপত্র। আমি তোমাদের এই পুরো বাড়িটা তোমার একার নামে দানপত্র করে দিতে চাই না। এই চিঠিটার সাথে আমি দানপত্রের একটা খসড়া পাঠাবো, দেখে এমনিতে আমি পড়ে নিয়েছি, মোটামুটি ঠিকঠাকই আছে, তো তুমি পড়ে নিও। ভুল থাকলে মিস্টার দারার নম্বরটা নিচে দিলাম, আমার নাম করে ফোন করে দিও। ওকে সব বলা আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রেজিস্ট্রির দিন। ভালো দেখো পুত্র, ভালো থাকুক তোমার কবিতা, ভালো থাকুক